স্টোরি ব্লসমস, এখানে গল্প জড়িয়ে ফেলে মায়ায়। কুহু কিছু বলল না। অদূরে শায়েরকে দেখা যাচ্ছে। ও চট করে চোখ দুটো মুছে নিল, মুখে আনলো কঠোর ভঙ্গি। কয়েকটা দিন কিভাবে যেন কেটে গেল। সকাল সকাল গাছে পানি দিচ্ছিল কুহু। আলগোছে দীপ্র এসে দাঁড়ালো। মানুষটার উপস্থিতি বুঝতে পেরে কুহু বলল, কিছু বলবেন? হুম। উঠে দাঁড়ালো কুহু, পানির মগখানা বালতিতে রেখে বলল, বলুন। আয়না সমস্যা করছে? না, আমার চোখে ধরা পড়েছে। মিথ্যা বলছিস কেন? আপনাকে সমস্যা দিতে চাচ্ছি না। হুট করে কেন মনে হলো আমাকে সমস্যা দিচ্ছিস? কুহু জবাব দিল না। দীপ্র চোখ মুখ শক্ত করে বলল, তোর সমস্যাটা কি? আমার সমস্যা আমি নিজেই। আমার জন্য সব এলোমেলো হয়ে গেছে। আমি দোষ করেছি, আমিই দোষ করেছি। দোষ করেও আপনাকে দোষারোপ করি। এখন কি করব বলেন? মরে যাব, এটাই বাকি। আর নিতে পারছি না। বলে কুহু পা বাড়িয়ে চলে গেল বাড়ির ভেতর। একটু দূরেই দাঁড়িয়েছিল রাত্রি। ও এসে দাঁড়ালো, থমথমে মুখশ্রী। ওর কি হয়েছে? আমি আসলে বলে একটু থামলো রাত্রি। দীপ্র দৃষ্টি ঘুরালো। রাত্রি কিছুটা আমতা আমতা করে বলল, আমি বকা দিয়েছি দীপ্র ভাই। ওর মাথায় কি চলে বুঝতে পারি না। সারাক্ষণ তোমাকে দোষ দেয়, অথচ দোষ তো ও নিজেই করেছে। একটা বিষয় মানতে পারে না বিয়ে ভাঙাটা, অথচ ও নিজেই বিয়ে ভাঙতো। ও এক কথাতেই থাকে, কেন তাকে অপমান করা হলো, কিন্তু ও অন্যকে অপমান ঠিকই করতে পারবে। এটা কেমন যুক্তি? রাগ লাগছিল, বকা দিয়েছি। দীপ্র কিছু বলল না। কয়েক সেকেন্ড সময় নিয়ে দম ফেললো। রাত্রি বলল, আমার ইদানিং কিছু ভালো লাগে না। কি হচ্ছে দীপ্র ভাই? কুহু এখনো চাচার মৃত্যুটা মেনে নিতে পারেনি। ওর মনে হয় আমরা সবকিছু লোক দেখানো করছি, বিশেষ করে আমি। অথচ তাই বলে এভাবে তোমাকে দোষ দেবে? জানি না, ঘুরে ফিরে আমারই দোষ হচ্ছে। ওর সাথে কি একটু খোলামেলা কথা বলা উচিত? দয়া দয়া বলে মাথাটা খেয়ে নিচ্ছে। আমি কখনোই কিছু দয়া থেকে করিনি, বরং ওর ভালো চেয়েছি। মাঝে একটা ভুল করেছি, বিয়েটা আগে না ভেঙে, একদম শেষ সময়ে ভেঙে। ওটার জন্য আরও সব এলোমেলো হলো। দীপ্র এবার একটু থামলো, চাইলো রাত্রির দিকে, বলল, তুই বল, ওর সাথে কথা বলা উচিত তাই না? দীপ্রর কণ্ঠটা বেশ অসহায় লাগলো। রাত্রি কিছু বলার আগেই গাড়ির হর্ন বেজে উঠল। ওরা দেখলো ছোট চাচি ফিরেছেন। মামি কেমন আছো? এগিয়ে গেল রাত্রি। এলো দীপ্র। ববিতা মলিন মুখে বলল, ভালো আছি রে, তোরা কেমন আছিস? ভালো, হাতের ব্যাগগুলো দাও। বলতেই রাত্রিকে থামিয়ে দীপ্র বলল, আমি নিচ্ছি। ব্যাগগুলো তুলে নিল দীপ্র, তবে মুখে কোনো কথা বলল না। ববিতাও আর কিছু বললেন না। ছোট ছোট পায়ে বাড়ির ভেতর প্রবেশ করলেন। মাকে দেখে এক প্রকার কেঁদেই ফেললো কণা। জড়িয়ে ধরে রইল অনেকক্ষণ। কুহু চাইলেও পারল না জড়িয়ে ধরতে। ওর কেমন অসহায় লাগলো, সেই সাথে অনেকটা ভয়ও লাগলো। পালিয়ে যাওয়ার বিষয়টা আয়ানা জানার পর থেকে ওর মস্তিষ্ক ঠিকঠাক কাজ করছে না। মেয়েটির রোজ রোজ হুমকি শুনে সত্যি ভয় কাজ করে। কুহু, এদিকে আয়। এগিয়ে এলো কুহু। ববিতা কন্যার মুখে হাত রাখলেন। এরই মধ্যে বাড়ির অন্যান্য সদস্যরাও চলে এলেন। পুরো বসার ঘর জমজমাট হয়ে গেল। সবাইকে এতদিন পর দেখে ববিতার কেমন একটা লাগলো। তিনি খুব একটা সময় থাকলেন না, চলে এলেন নিজের ঘরে। দুপুরের খাবার খেয়ে ববিতা এলেন শাশুড়ির কক্ষে। নারীটির মুখ দেখেই যা বোঝার বুঝে নিলেন বৃদ্ধা। ববিতা ঠোঁট কামড়ে বললেন, আমার কপালটাই খারাপ আম্মা, কপালটাই খারাপ। এতদিন ধরে ভাইয়ের জন্য অপেক্ষা করছেন ববিতা, কিন্তু দিন শেষে লাভের লাভ কিছুই হয়নি। বোন সম্পত্তি নিবে কথা শুনেই যে যার আসল রূপ দেখিয়ে দিয়েছে। উপায় না পেয়ে বিচার বসিয়েছিলেন ববিতা। বৃদ্ধা ছোট করে নিঃশ্বাস ফেললেন। কান্নাকাটি করিও না ছোট বউ, আল্লাহ যা রেখেছেন কপালে। আমার সাথে সবসময় এমন কেন হয় আম্মা? আমার ভাইরা এতদিন তো সম্পত্তি নেয়ার কথা বলেনি, বিপদে পড়েই তো গিয়েছিলাম। কান্নাকাটি করো না, বিপদ একটা সময় পর কেটে যাবে।
তা কেটে যাবে আম্মা, কিন্তু ভাইদের সাথে সম্পর্ক আর ঠিক হবে না। তারা ধরেই নিয়েছিল এই বাড়ির বউরা সাধারণতভাবে বাবার বাড়ির সম্পত্তি আনে না, তাই আমিও সেই প্রক্রিয়ায় আটকে থাকব, আর তারা নিজেদের ভাগ বৃদ্ধি করবে। দিন শেষে সবাই কি স্বার্থপর আম্মা? ববিতার বুক ভেঙে কান্না এলো। সম্পত্তি বিক্রি করে আসার পাশাপাশি সমস্ত সম্পর্ক শেষ করতে হয়েছে। ভাইরা সরাসরি বলেছেন সব সম্পর্ক শেষ। অনেকগুলো টাকা জমা দিল কুহু। সে বরাবরই ভালো স্টুডেন্ট, এমন না পাবলিকে পড়তে পারতো না, অবশ্যই পারতো, কিন্তু রাজনীতির মুখোমুখি না পড়তে হয় যেন, সেই জন্যই বাবা ভর্তি করালেন প্রাইভেটে। বাবা বেঁচে থাকাকালীন সমস্যা হতো না, কষ্ট করে হলেও বাবা সব জমা করে দিতেন। তার চলে যাওয়ার পরই এতগুলো বকেয়া হলো। খুব খারাপ লাগলো কুহুর। ও বাড়ি ফিরেই মায়ের কাছে এলো। নারীটি তখন বসে বসে হিসাব করে নিচ্ছিলেন। এসেছি কুহু, হুম। বস, একটা বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছি। ববিতার অপর পাশে বসলো কুহু। মা বললেন, টাকা যা পেয়েছি বসে খেলে কিছুই থাকবে না। আমি কোনো একটা ব্যবসা করার জন্য ভাবছিলাম। তেমনটা হলে তো ভালো হয় মা, কিন্তু তুমি। ওকে থামিয়ে দিয়ে নারীটি বললেন, পারবো না ভাবছিস? সেভাবে বলতে চাইনি মা। না, বুঝতে পেরেছি। শোন, বিপদে পড়লে কত কিছু করতে হয়, আর সফলতাও আসে, কিন্তু কি নিয়ে কাজ করব সেটাই ভাবছি। সেলাইয়ের কাজ তো পারি, এটা দিয়ে কিছু একটা। কণা পাশেই বসা ছিল, হুট করেই বলে উঠল, এটা কি বাংলা সিনেমা মামা, যে সেলাই মেশিন দিয়ে তুমি বড়লোক হয়ে যাবা আর তুমি সাবানাও না? সাবানা না হলেও আমি কিন্তু ববিতা, সেটা ভুলে গেলি? একটু রসিকতা করে বললেন তিনি। কণা কয়েক সেকেন্ড মৌন থেকে বলল, তাও ঠিক, তুমি সাবানা না হলেও ববিতা, মানে বাংলা সিনেমার নায়িকা। তবে এই সেলাই মেশিনের প্ল্যান বাদ দাও মা, অন্য কিছু প্ল্যান করো। কি করব তাহলে, আইডিয়া দে। কণা বেশ আগ্রহ নিয়ে এগিয়ে এলো, বসলো মায়ের পাশে, তারপর বলল, আমরা খাবারের বিজনেস নিতে পারি না? তুমি তো ভীষণ ভালো রান্না করো মা, সেরা সেরা। খাবারের? হুম। তা দেওয়াই যায়। কুহু, তোর কি মতামত? কুহু মা আর বোনের দিকে চেয়েছিল। দুজন বেশ আগ্রহ নিয়ে কথা বলছে, ওর ভালো লাগছিল সেসব দেখে। কি রে বল, খাবারের বিজনেস করব? করা যায় মা, আমাদের এলাকায় ভালো খাবারের হোটেল খুব কম, আশা করি সফল হব। তাহলে ভেবে দেখি, আর কয়েকজনের সাথে কথাও বলি, একা তো পারবো না। সেদিন বিকেলেই পুরোপুরি পাকাপোক্ত হয়ে গেল খাবারের হোটেল দেওয়াটা। তা শুনে আবিদা বললেন, মহিলা মানুষ হোটেল চালাবে? কেন আপা, রান্না বান্না করতে পারলে হোটেল কেন চালাতে পারবো না? তা করো, মানা তো করছি না, শুধু বললাম। বলে আবিদা কেমন চোখে তাকালেন। খানিকটা অহংবোধ তার আছে। শহরের আবহাওয়াটা বেশ ভালোই গায়ে লেগেছে। চাচি হোটেল দেবে, এটা শুনে দীপ্রই খুশি হলো। ও সরাসরি কথা বলার পর ববিতা অনেকটা স্বাভাবিক হয়েছেন, হওয়ারই কথা। অনেকগুলো দিন চলে গেল, সবটা ঠিক হলেই ভালো হয়। চাচি, আমি আসলেই সরি, আমার ভুলটা বুঝতে পারছি। থাক রে দীপ্র, ওসব আর মনে করিস না, উল্টো কষ্ট লাগে। তার থেকে ভালো হয় সব স্বাভাবিক হোক। সত্যি বলতে ববিতা অনেকটাই নরম হয়ে গিয়েছেন। ভাইয়ের সাথে সম্পর্ক শেষ করে এসে এখন তিনি ভয়ে আছেন, আর কোনো সম্পর্ক শেষ করতে চাচ্ছেন না। তার থেকে ভালো যেভাবে যা চলছে চলুক। দীপ্র একটু সময় পর বলল, আমি কেনাকাটার লিস্ট করি, কনার খুব আগ্রহ, ওকে সাথে নেই। ববিতা সায় জানালেন। দীপ্র মৃদু হেসে বলল, আর একটা কথা বলবো, হ্যাঁ বল। কুহুকে নিতে পারি, ওর সাথে স্বাভাবিক হওয়া দরকার। সত্যি বলতে ববিতার মন খুব একটা সায় দিচ্ছে না, তবে মুখের উপর মানা করতে কেমন যেন লাগছে। না চাইলে থাক। না, সমস্যা নেই, আমি বলে দিচ্ছি, কুহু তোদের সাথে থাকবে। দীপ্র কিন্তু গাড়ি নিয়ে আসেনি, ওরা আজ যাচ্ছে রিক্সা নিয়ে। অনেক দিন কিংবা মাস পর রিক্সায় ওঠা হয়েছে ওদের। রিক্সার ওপরে বসেছে দীপ্র, আর নিচে বসা কণা আর কুহু।
এই অবস্থাটা কুহুকে ছেলেবেলায় নিয়ে গেল। কুহু বরাবরই দীপ্রর পাগল হবে নাই বা কেন। বাড়িতে বাবা মায়ের পর যে মানুষটা কুহুকে সব থেকে স্নেহ করে সেই মানুষটাই তো দীপ্র ভাই। তখন কুহুর জন্ম হয়নি, কণা ছোট, দুধ ভাত টাইপ। রাত্রি বরাবরই নানা বাড়িতে এসে থেকেছে। মেলা বসেছে পাশের গ্রামে। দীপ্র ভাইকে লিডার করে সাথে যাচ্ছে রাত্রি আর আয়ানা। কুহুকে মা যেতে দেবেন না। ওর যে কি কান্না! ওরা ছোট থাকাতে এক রিকশায় 3 জন বেশ ভালো করেই বসতে পারত। কুহুকে বলা হলো 4 জন যাওয়া যাবে না, কিন্তু ছোট্ট কুহু কি সেসব কথা মানে না তো। কুহুর কান্নাকাটি চলতে লাগলো। দীপ্র মাঠে খেলতে গিয়েছিল, এসে সব সমাধান করে ফেললো। কুহুকে বলল তাকে ছাড়া কোথাও যাওয়া যাবে না। অবশেষে কুহুকে নেওয়া হলো। রিকশার সিটে 4 জনের জায়গা হলো না। কুহুর মনটা খারাপ হলো। ও ভাবলো ওকে এবার নামিয়ে রাখা হবে, কিন্তু না, তেমন কিছুই করা হলো না। দীপ্র ভাই রিকশার উপরে উঠে বসলেন, আর সিটে বসলো কুহু, রাত্রি আর আয়ানা। সেই দিন খুব হইচই করে মেলায় ঘুরছিল ওরা। দীপ্র সারাটা সময় কুহুর হাত ধরেছিল, নাগরদোলায় পাশে বসিয়েছিল। কুহু ভয় পাচ্ছিল না, একদমই পাচ্ছিল না। কারণও জানতো দীপ্র ভাই আছেন দীপ্র ভাই। সেই সময় সেই স্মৃতি কেমন করে হারিয়ে গেল যেন। কুহুর দুটো চোখ টলমল করে উঠল। সহসাই কণা বলে উঠল, এ বউ, ফুচকা খাবি? বাবার স্কুলের সামনে এসে রিকশাটা থেমেছে। টিফিন টাইম চলছে, বাচ্চারা ভিড় জমিয়েছে। কুহুর ভেতরটাও হুহু করে উঠল। ওরা রিকশা থেকে নেমে স্কুলের বাইরে এসে দাঁড়ালো। স্কুল ড্রেস পরা একদল বাচ্চা ফুচকার দোকানে ভিড় জমিয়েছে। একটা সময় খুব আশা হতো কুহুর, ফুচকা খাওয়া প্রায় শেষ। ঠিক তখনই স্কুলের এক শিক্ষক এসে বললেন, আরে কুহু না? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো মা? এদিকে তো আসোই না। আশা হয় না স্যার। আপনি কেমন আছেন? স্কুলের সব কেমন চলছে? আছি ভালোই। আরে স্কুল? বলে হতাশার নিঃশ্বাস ফেললেন তিনি। কুহু ছোট করে বলল, সব ঠিক আছে স্যার। আছে কোনো রকম। তোমার বাবার মৃত্যুর পর অনিয়মে ভরে গিয়েছে সবটা। এ কথার পরই পাশে থাকা দীপ্রকে নজরে পড়ল শাহ আলম স্যারের। চশমার ফাঁক দিয়ে ওকে দেখে বললেন, ওকে? কুহু নামটা উচ্চারণ করতে গিয়ে কেমন একটা সংকোচ বোধ করলো। খুব কষ্ট করেই বলল, বড় চাচার ছেলে, দীপ্র ভাই। আরে ও দীপ্র কত বড় হয়ে গিয়েছে। তোমাকে সেই কবে দেখেছি। আমাকে চিনতে পেরেছো? শাহ আলম স্যারের চেহারায় বেশ একটা আনন্দ এসে ভর করলো। দীপ্র হেসে বলল, চিনেছি স্যার, ছোটবেলায় আপনার ক্লাসে এসে বসে থাকতাম আমি, অথচ আপনি ছিলেন ভিন্ন গ্রুপের টিচার। শাহ আলম হো হো করে হেসে ফেললেন। অনেক স্মৃতি স্মরণ হচ্ছে তার। তোমাকে দেখে বড় ভালো লাগলো। তুমি খুব ব্রাইট স্টুডেন্ট ছিলে, আমার বেশ মনে আছে। অবশ্য তোমরা সবাই বেশ ব্রাইট। এখন কি করছো? শুনেছিলাম তোমরা দেশের বাইরে থাকো। জি স্যার, আশা হয়েছে। ছোট একটা ব্যবসা করতাম, ভাবছি ওটা আর করবো না। এ কথায় কুহু চমকালো। দীপ্র ভাই ব্যবসা করবেন না, কিন্তু কেন? সে কি, ভালো চলছে নাকি? ভালো চলছে স্যার। তবে গ্রামে আসার পর মনে হলো আর না ফিরে যাই। দেশের বাইরে লাক্সারি আছে, কিন্তু গ্রামের মাটির যে সুবাস, যে আনন্দ, সেটা নাই। আহ, তোমার চাচার মতন করে বললে। কাদের স্যারের হাতে কত সুযোগ ছিল, কত জায়গা থেকে অফার আসতো। একদিন চা খেতে খেতে বললাম, এত বড় সুযোগ ছাড়া বোকামি হবে। তিনি হাসলেন, বললেন আমি চলে গেলে অনিয়মে স্কুলটা ভরে যাবে। সত্যিই তেমনটা হলো। তার চলে যাওয়ার পর সবটা অনিয়মে ভরে গেল। যে যার মতো লুটে খাচ্ছে। শাহ আলম টানা কথাগুলো বললেন, তারপর আবার বললেন, যাই হোক, তোমাদের দেখে ভালো লাগলো। একদিন তোমরা আমার বাড়িতে এসো, ডাল ভাতের দাওয়াত রইল। ধন্যবাদ স্যার, নিশ্চয়ই যাব। আপনিও যাবেন? যাব। বলে বিদায় নিলেন শাহ আলম স্যার। কুহু একটা ঘোরের মধ্যে ডুবে গিয়েছিল। ওর মনে একটাই প্রশ্ন, দীপ্র ভাই আসলেই গ্রামে থেকে যাবেন? হোটেলের জন্য প্রয়োজনীয় যে সকল জিনিসপত্র আছে তার অনেকটাই কেনাকাটা হলো আজ। সব জিনিসপত্র ভ্যানে তুলে নিতেই কণা বলল, আমি ভ্যানে করে যাব, অনেকদিন ধরে ভ্যানে যাই না।
একজনের বসার মতন জায়গা ছিল, দীপ্রই যেত, তবে কণা ইচ্ছে করেই বিষয়টি ঘটালো। দীপ্র কিংবা কুহু দুজনেই বিষয়টা ধরতে পারল। কুহুর বাধা দেওয়ার কথা থাকলেও ও আজ বাধা দিল না। এর কারণ দীপ্র ভাইকে একটা প্রশ্ন করার আছে, যা কণার সামনে করতে পারছিল না। কণা হৈ হৈ মন নিয়ে ভ্যানে উঠে বসলো। দীপ্র ভ্যান ভাড়া দিয়ে বলল, মামা, আমার বোন কিন্তু আমানত, একদম দেখে শুনে নিবা। ভ্যানওয়ালাকে বলে দীপ্র এলো কণার কাছে। কণা হাসি হাসি মুখে বলল, আমার বোনও কিন্তু আমানত রইলো, দেখে শুনে নিও। এ কথায় একটুখানি পেছনের দিকে চাইলো দীপ্র। কুহু সামনের দিকে তাকিয়ে উদাসীনতা তার দৃষ্টি জুড়ে। তুই সাবধানে যাস, আর একদম লাফালাফি না, বুঝেছিস? বুঝেছি, তুমি টেনশন নিও না তো। ভ্যান চালাতে শুরু করলো। কুহু অন্যমনস্ক ছিল, হুট করেই খেয়াল করে এগিয়ে এলো। এই কণা, সাবধানে যাস কিন্তু। পেছন ফিরে চাইলো কণা, বলল, সাবধানেই যাব, তুই চিন্তা করিস না আপু, তুই তীব্র ভাইয়াকে সাবধানেই নিয়ে আসিস। শেষ কথায় বেকুব বনে গেল কুহু, চেয়ে রইল বলদের মতন। দীপ্র নিজেও মেয়েটার এহেন কথায় ঠোঁট কামড়ে চাইল। কণাটা বেশ দুষ্টু আছে, বেশ গরম পড়েছে। রিকশার জন্য অপেক্ষা করছে ওরা। বাজারের দিকটায় লোকের ভিড় খুব, এদিকে রিকশা আসতেই চাইছে না। গরমে ঘেমে নিয়ে অবস্থা খারাপ। একটু দূরে আখের রস বিক্রি করছে। দীপ্র বলল, আখের রস খাবি? না। যদিও মেয়েটি না বলেছে, তবে দীপ্র শুনল না। ও এগিয়ে গিয়ে 2 গ্লাস রস নিয়ে এলো। কুহু গ্লাস নিয়ে বলল, না বলেছিলাম। আমি হ্যাঁ ধরে নিয়েছি। কথা বাড়ালো না কুহু। গরমে মনটা ঠান্ডা রসের জন্য আনচান করছিল। ও এক নিঃশ্বাসে পান করলো। দীপ্র তখন গ্লাস হাতে দাঁড়িয়ে ও চেয়ে দেখলো। খাওয়া শেষে কুহু যখন চাইলো, তখন দীপ্রর সাথে চোখাচোখি হলো। ও একটু লজ্জায় পেল। গ্লাস ফিরিয়ে দিয়ে বলল, গ্রামে কেন থাকতে চাচ্ছেন? আপনার ব্যবসার খুব প্রশংসা শুনেছি। গ্রামে আলাদা শান্তি আছে। বিদেশে তার থেকে বেশি শান্তি না? গ্রামে তো কিছুই নেই, দুঃখ আর দুঃখ। যদি তেমনই হয় তবে দুঃখকেই আপন করবো না হয়। এ কথায় কুহু একদম চুপ হয়ে গেল। একটা কথাও বলতে পারল না। দীপ্র রিকশা ডেকে আনলো। গ্লাস ফিরিয়ে দিয়ে সে বলল, উঠে বস। কুহু যন্ত্রের মতো রিকশায় উঠে বসলো। দীপ্র বসলো পাশে। বেখেয়ালি মেয়েটির ওড়নার এক পাশ একদম চাকার দিকে নুয়ে পড়েছিল। দীপ্র চট করেই তা উঠিয়ে ধরল। বিষয়টি বুঝতে পেরে কুহু নিজেও ধ্যানে ফিরে এলো। আজকাল একটু বেশি ঘোরে ডুবে যাচ্ছে সে। কদিনেই হোটেলের সব আয়োজন শেষ করে ফেলা হয়েছে। সবাই মিলেমিশে করায় এতটা দ্রুত সব সম্ভব হয়েছে। 2 দিন পরই হোটেলের উদ্বোধন। ববিতা ভীষণ চিন্তায় আছেন, তাই এসেছেন শাশুড়ির কাছে একটু কথা বলে যদি মন হালকা হয়। চিন্তা করো না ছোট বউ। চিন্তা তো হচ্ছে আম্মা, এতগুলো টাকা দিয়ে হোটেল করা হলো, যদি ভালো সাড়া না পায়। বাবা বাবা, আল্লাহ আল্লাহ করো। তা তো করি আম্মা, তবুও ভয় হচ্ছে। ভয় পেও না, সব ঠিক হবে। হুম। বলে ববিতা চুপ হলেন। বৃদ্ধা একটু সময় পর বললেন, একটা কাজ ভালো করছো। কি আম্মা? দীপ্রর সাথে কুহুরে মিশতে দিয়ে। কি করবো আম্মা, আর কিছু তো করার নেই, আমারও তো আর ভালো লাগে না। ভালো কাজ হয়েছে এটা, দুজনে একসাথে থাকুক, মিশুক, বুঝুক একে অপরকে। বিপরীতে ববিতা বললেন, আম্মা, আপনি কি আমার কোনো ইঙ্গিত দিতে চাইছেন? ইঙ্গিত না, সরাসরি বলি, দুজনের বিয়ের বিষয়ে ভাবতে হবে না? এটা হয় না আম্মা, দীপ্রর বিয়ে ভেঙেছে, আমার মেয়ের সম্মান গিয়েছে। হ্যাঁ, আমি এখন স্বাভাবিক সম্পর্ক রাখতে চাচ্ছি, কিন্তু ওই বিষয়টা কি মিথ্যা হয়ে যাবে? আচ্ছা, সেটা সময় বলুক না, ওরা দুজন যদি চায়। সেটা ভিন্ন আলাপ আম্মা, কিন্তু আমি আর আমার মেয়েকে জোর করব না, কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেব না।
বলে ববিতা নিজের সিদ্ধান্ত জানালেন। কুহুর প্রতি একটা অন্যায় তিনি করে ফেলেছেন, সেটির জন্য রোজ হৃদয়ে ব্যথা অনুভব করেন তিনি। দীপ্র কুহুর একসাথে কাজ করাটা সব থেকে বেশি প্রভাব ফেলল আয়ানার উপর। ও দুদিন নিজের ঘরে কেঁদেছে, একদম চোখ লাল করা কান্না। বিষয়টা আবিদা যখন বুঝেছেন তখন স্বামীর সাথে আলাপ করেছেন। ওনার স্বামী সবটা শুনে একটা সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন, কিন্তু হুট করেই সেই সিদ্ধান্তটা নেওয়া যায় না, একটু সময় প্রয়োজন। সেই সাথে প্রয়োজন বড় ভাইয়ের সাথে সম্পর্কের ঝালাই, আরও একটি বিষয়ও প্রয়োজন। সেই জন্যই এসেছেন তিনি, ভাইয়ের সাথে আলাপে বসেছেন। আনোয়ার বললেন, ভাইজান, কি ভাবলেন? বিদেশে ফিরবেন এর মাঝে? ফেরার তো একটা ইচ্ছে আছে আনোয়ার, ওখানে সব ফেলে এসেছি, তবে দীপ্রর জন্য সিদ্ধান্ত নিতে পারছি না। কেন? ওর কি মতামত? ও দেশেই থাকতে চাচ্ছে, ব্যবসাটা করবে না বলেও স্থির করেছে। আনোয়ারের ভ্রু কুঞ্চিত হলো। একটু সময় নিয়ে তিনি বললেন, ওর ব্যবসার গ্রোথ তো খুব ভালো, এটা তো বোকামি হবে। তা তো আমিও ভাবি, দেখি কি করে। এখন আমিও সিদ্ধান্ত নিতে পারছি না। ছেলেটাকে এখানে রেখে যে ফিরবো সেটাও তো একটা চিন্তা। হাসলেন আনোয়ার, বললেন, কি যে বলেন ভাইজান, চিন্তা কিসের? এখানে আমি আছি। দীপ্র কি আমার ছেলে নয়? হ্যাঁ, তোরা তো আছিস, তবু ওকে নিয়ে চিন্তা হয়, আমার একটা মাত্র সন্তান। আনোয়ার আরও কিছু বলে এলেন কক্ষে। সেখানে আগে থেকেই আদিবার সাথে আয়ানাও ছিল। বাবাকে দেখেই আয়ানা বলল, চাচ্চুকে বিয়ের বিষয় বলেছো? এত তাড়া কিসের? তারা কিসের মানে? তুমি বোঝো না বাবা, কুহুর নজর দীপ্র দাদাভাইয়ের উপর। শোনো, এত দ্রুত চাইলেই বলা যাবে না। সম্পর্কটা আর একটু মজবুত করতে দাও। আবার কিসের মজবুত? আবিদা, মেয়েকে সামলাও, ওর মাথা খারাপ হয়ে আছে। আমি যদি বিয়ের বিষয়ে বলি আর ভাইজান রাজি না হন, তখন কি হবে ভেবেছো? আবিদা মেয়ের দিকে চাইলেন, চোখের ইশারায় শাসন করে বললেন, তোর বাবার কথার গুরুত্ব বুঝতে পারছিস? আয়না জবাব দেয় না, ওর যে আর সহ্য হয় না। দীপ্র দাদা ভাই কুহুকে সাথে নিয়ে এখানে ওখানে যাচ্ছে, আর ও সেসব চেয়ে চেয়ে দেখছে, কিচ্ছু করতে পারছে না। লম্বা একটা লিস্ট নিয়ে এসেছে দীপ্র। কুহু নিজের ঘরে। দীপ্র ঠক ঠক আওয়াজ করে বলল, ঘরে তুই? কুহু পড়ছিল। ইদানিং তার মনটা একটু স্থির হয়েছে। পড়াশোনার হোটেলের কাজে মস্তিষ্ক ব্যস্ত হয়েছে, দূর হয়েছে নিজের একাকিত্ব, তাই দুঃখটা আগের মতন টের পায় না। কুহু বই রেখে বলল, আছি। লিস্ট নিয়ে ভেতরে প্রবেশ করলো দীপ্র। কুহু বসা ছিল, দীপ্রকে দেখে দাঁড়িয়ে গিয়েছে। বস। এক পলক দেখে নিয়ে বলল দীপ্র। কুহু বসলো। দীপ্র লিস্টে থাকা খাবারের নামগুলো বলে বলল, কোনো কিছু অ্যাড কাট হলে জানা। কুহু মেনুর লিস্ট হাতে নিল, ভালো মতন পড়ল, তারপর বলল, স্কুলের বাচ্চাদের জন্য আলাদা কিছু করার কথা মাথায় এসেছিল। মা কিছু হেলদি নাস্তা বানাতে পারে, ওগুলো যদি লাভ ছাড়া ওদের জন্য দেয়া যায় তাহলে ভালো হয়। এতদিন পর কুহুর মস্তিষ্ক ঠিকঠাক কাজ করতে পারছে। দীপ্র একটু সময় নিয়ে বলল, আইডিয়া ভালো, বাচ্চাদের জন্য সুবিধা হবে, কিন্তু হোটেল আর স্কুল বেশ খানিকটা দূরে, এটা কিন্তু সমস্যা। ওদের জন্য খাবার নিয়ে যাওয়ার ব্যবস্থা করা যেতে পারে। ক্যান্টিনের খাবার দিনকে দিন খারাপ হচ্ছে, মানহীন করে ফেলছে সব। আমি জেনেছি বিষয়টা, তখনই মাথায় এসেছে ওদের জন্য কিছু করা গেলে ভালো হবে। ওকে, এটা আমি দেখছি। বাড়তি একটা লোক নিতে হবে। আচ্ছা। মেনুতে কিছু অ্যাড কাট করতে হবে? না, সব ঠিকঠাক। ওকে। লিস্ট কি আপনি করেছেন? ভালো হয়নি? না, হয়েছে, বেশ ভালো হয়েছে। আচ্ছা। দুজনের কথা ফুরালো। দীপ্র উঠে যেতে নিলেই কুহু কিছু বলতে নিয়েও আটকে গেল। দীপ্র সেটি বুঝতে পারল। শুধালো, কিছু বলবি? গলায় এসে আটকে যাচ্ছে কথাগুলো। কুহু শুকনো ঢোক গিলে বলল, না। দীপ্র চলে যেতে আগমন হলো আয়ানার। মেয়েটি বোধহয় এখানেই ঘুরঘুর করছিল, সুযোগ পেয়ে ঘরে প্রবেশ করলো। বাহ, ভালোই তো।
ঠ্যাস দিয়ে বলল আয়ানা। কুহু একবার দেখে নিয়ে বিছানা ঠিক করায় ব্যস্ত হলো। দীপ্র দাদাভাইকে পটানোর কোনো রকম উপায় তো বাদ দিচ্ছিস না কুহু? হাসি পেল কুহুর। সে পটাতে যাচ্ছে, এ কথার মতন যুক্তিহীন কথা বোধহয় দুটো নেই। আমি আগেও ক্লিয়ার করেছি আয়ান আপু। তোকে ভরসা তো করি না। তুই আর তোর বোন যা শেয়ানা। শেয়ানা তুমি কি কম? মুখের ওপর জবাব দিল কুহু। আয়ানা ঠোঁট কামড়ে বলল, ভালোই তো মুখ থেকে কথা বের হচ্ছে আজকাল। মুখ থেকে কথা বের করা কি শুধু তোমার অধিকার? লেখা আছে নাকি কোথাও? শোন কুহু, কিচ্ছু শুনতে চাচ্ছি না। যে পরে ঝগড়া করবে না আয়ান আপু। ভালো ব্যবহার করে এসেছি দেখে আরো বেশি পেয়ে বসেছো। তোর ভালো ব্যবহারের পেছনে যে মুখোশ আছে সেটা তো আমি জানি। জানো তো ভালো, যা ইচ্ছে করো। করব, ঠিকই করব, শুধু একবার সময় আসুক। একদম মুখের সামনে এসে কথাটা বলল আয়ানা। কুহু জবাব দিল না। আয়ানা এবার আঙ্গুল উঁচু করে বলল, দীপ্র দাদাভাইয়ের উপর নজর দিস না, ফল কিন্তু ভালো হবে না। তুমি আমাকে ধৈর্য হারা করে দিচ্ছ আয়ান আপু। আমি ক্লিয়ার করেছি আমি ওনার প্রতি কোনো রকম আগ্রহী না, কিন্তু তুমি বিষয়টা বাড়াচ্ছ। এক কথা কতবার বলবো? ওকে, আগ্রহী না হলেই ভালো। এমনিতেও দীপ্র দাদাভাইয়ের সাথে আমার বিয়ে নিয়ে কথা চলছে। এই পর্যায়ে কুহু আসলেই অবাক হলো। ওর ভ্রু কুঞ্চিত হলো। ভেতরে ভেতরে আসলেই কথাবার্তা চলছে। তবে কুহু তো এমন কিছু শোনেনি। আর দীপ্র ভাইকে দেখেও তো মনে হয় না আয়ানাপুর সাথে তেমন কোনো সম্পর্ক আছে। ও যখন গভীর ভাবনায় ডুবে, আয়ানা তখন গর্ভের মতো করে বলল, আর মাত্র কিছুদিন, তারপরই দীপ্র দাদাভাই আমার হবে। বলে বাঁকা হাসলো আয়ানা। ও মূলত এসেছিল কুহুর কানে বিয়ের বিষয়টি প্রবেশ করাতে। হোটেলের উদ্বোধন উপলক্ষে বাড়িতে আবার সবাই এসেছে। সবাই বলতে রাত্রিদের বাড়ির সবাই। আর একটা উদ্দেশ্য আছে অবশ্য। ঠিক হয়েছে আবিরের বিয়ের একটা ব্যবস্থা করা হবে। রমিজের বাবা মা না থাকায় সব কিছু এখান থেকেই করা হবে। মিলাদ মাহফিল শেষে খাবার দেওয়া হলো। খাবার খেতে খেতে আবির বলল, মামি, একদম সেরা হয়েছে। তুমি এমনিতেই ভালো রান্না করো, আজ আরো ভালো লাগছে। আমি একটা বিষয় ঠিক করলাম, যদি আমার ভাগ্যে বিয়ে থাকে তবে সব খাবার তোমার এই হোটেল থেকে অর্ডার করব। এ কথায় হাসলেন ববিতা। বললেন, সেটা দেখা যাবে, আগে সব ঠিকঠাক চলুক। তোরা তো আগেই খেয়েছিস, বাকিদের পছন্দ হবে কি না। কেন হবে না? এত ভালো রান্না না হয়ে উপায় আছে? ওনাকে থামিয়ে দিয়ে বলে উঠল দীপ্র। পুডিংয়ের বাটি থেকে এক চামচ পুডিং মুখে দিয়ে পুনরায় বলল, এটা সেরা। ছোটবেলায় আমি আর কুহু। বলতে গিয়ে দীপ্রর গলাটা থেমে গেল। কণা বলল, তুমি আর আপু কি দীপ্র ভাইয়া? দীপ্রর মাঝে দোটানা ছিল। ও সেটা ভেঙে হাসল। বলল, মামির হাতের পুডিং আমাদের খুব পছন্দ ছিল। কুহুকে নিয়ে আমি লুকিয়ে লুকিয়ে খেতাম। দীপ্র নিজের আড়ষ্টতা ভাঙল। কুহু বসাই ছিল। ও ড্যাব ড্যাব করে চেয়ে রইল। কণা বলল, আসলেই এসব সত্যি? হ্যাঁ, ওরা দুজনই পুডিং খুব পছন্দ করতো। জবাবটি দিলেন ববিতা। পুনরায় বললেন, তোরা খাওয়া দাওয়া কর, আমি ওদিকটাই দেখি। লোকজন আসতে শুরু করেছে। চলে গেলেন তিনি। আবির খাবার চিবোতে চিবোতে নিচু সুরে বললেন, ভাই, আমার কিন্তু ভয় হচ্ছে। ভয় কেন? পরশু ওদের বাসায় যাব, ওর বাপ যদি ঝামেলা করে। ঝামেলা করবে না, আর করলে আমরা আছি না? কি করব? মেয়ে ভাগিয়ে আনবো? দরকার পড়লে সেটাই করব। বলে পিঠ চাপড়ে দিল দীপ্র। আবির ছোট করে নিঃশ্বাস ফেলল। ওদের কথোপকথনের মাঝে রিকশা এসে থামলো। রাত্রি আর কুহু চলে গেল স্কুলের বাচ্চাদের জন্য খাবার নিয়ে। আজ ওদের জন্য ফ্রি খাবারের আয়োজন করা হয়েছে। নিশ্চয়ই বাচ্চারা অনেক দিন পর টিফিনে তৃপ্তি নিয়ে খাবে। আদতে সবটা সহজ মনে হলো, সবটা সহজ নয়। গতকাল সবাই থাকায় ববিতা বিষয়গুলো সেভাবে ধরতে পারেনি। আজ মনে হলো মাথার উপর আকাশ ভেঙে পড়েছে। কুহুকে যেতে হয়েছে ভার্সিটি। কণার শরীর ভালো না, গতকাল কাজ করে আজই অসুস্থ হয়ে পড়েছে। তিনি যখন সব সামাল দিয়ে এসে ক্লান্ত হয়ে বসলেন, জেবা বললেন, খুব চাপ লাগলে করিও না। উপায় নেই আপা, করতেই হবে।
আর কয়েকদিন পরে সামলে উঠবো। এখন একটু সমস্যা হচ্ছে। বুঝতে পারছি, জানি তুমি পারবে। বলেই বসলেন জেবা। এই মুহূর্তে ববিতার দরকার একটু ভরসা। এই ভরসায় তাকে অনেকটা দূরে নিয়ে যাবে। দেখতে দেখতে 4টা দিন চলে গেল। এরই মধ্যে বাড়ির বড়রা গিয়ে আবিরের বউ দেখে এসেছে। আবিরের যে ভয়টা ছিল সেই ভয়টা এখন আর নেই।